দখলদার ইউনূস হচ্ছে তাকে হত্যা করেছে। এই হত্যার দায় তাকে নিতে হবে এবং তাকে যে পরিকল্পিত হত্যা করেছে, গুলি করেছে, হত্যা করেছে, এটা তো ১২ তারিখ থেকে এখন পর্যন্ত যা ঘটেছে সবকিছুই প্রমাণ করে। এই হাদিকে কে প্রমোট করেছে? ৫ই আগস্টে যে বৈষম্য আন্দোলন হয়েছে তখন তো আমি তাদের নাম শুনি নাই। ৫ই আগস্টের পরে তাকে বসিয়ে দেওয়া হলো শাহবাগে এবং তাকে ধীরে ধীরে কন্টেন্ট তৈরি করা হলো। তাকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাকে মানুষ টাকা পয়সা দিচ্ছে সেই কল্পকাহিনী রচনা করা হলো এবং তাকে প্রমোট করা হয়েছে এবং যখন দরকার আমি বলেছি গত কয়েকদিন আগে এই দখলদার ইউনূস হচ্ছে তাকে হত্যা করেছে। এই হত্যার দায় তাকে নিতে হবে এবং তাকে যে পরিকল্পিত হত্যা করেছে, গুলি করেছে, হত্যা করেছে, এটা তো ১২ তারিখ থেকে এখন পর্যন্ত যা ঘটেছে সবকিছুই প্রমাণ করে যে তারা এরকম একটা হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশে একটা কেওয়াস তৈরি করে। যেহেতু বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের প্রতি কোনো সমর্থন নাই, তারা এখন পায়ের নিচে তাদের কোনো মাটি নাই, এই জায়গাটাকে তারা একটা কেওয়াস তৈরি করে নতুন একটা যে জায়গা তৈরি করার তারা চেষ্টা করলো এই রক্ত দিয়ে এবং তাকে পরিকল্পিত হত্যা করা, যে হত্যার দায় এই দখলদার ইউনূসকে নিতে হবে। সে হত্যা করে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি এই জায়গায় নিয়ে গেছে। তারা এখন কি বলছে যে ২ লক্ষাধিক আওয়ামী লীগ নেতা কর্মীদের মেরে ফেলতে হবে। তারা কি বলছে? একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মানুষ কখনো বলতে পারে যে মামলা করার সময় নাই, যেখানে পারো সেখানে ধরো? যে তার মানে কি দেশে কোনো আইন নাই? এটা আমরা যে বলছি জঙ্গি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই তো প্রমাণ করে যে দেশে কোনো আইন নাই, আইনের শাসন নাই। আর যখন আইনের শাসন থাকে না তখন এই দেশ কিভাবে আপনি ট্রিট করবেন বলেন? এটা তো জঙ্গি। আজকে এই যে আপনার বৈষম্যের বিরুদ্ধে কথা বলে যে দুর্নীতি বলেন, অমুক বলেন, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের বাক স্বাধীনতা নাই, এই যে কথা বলে গণতন্ত্রের কথা বলে আজকে যেই দখলদার ইউনূস দখল করলেন, এখন তিনি কি বলছেন? এখন সেই মন্ত্র তিনি ভুলে গেছেন। আজকে তিনি বলছেন যে হাদির মন্ত্রে আমরা উজ্জীবিত। মানে এই যে কথাগুলো তার এগুলা কি প্রমাণ করে? এগুলা প্রমাণ করে যে এই হত্যাকাণ্ডের তারা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পৃথিবী থেকে নিয়ে গিয়ে এই বাংলাদেশকে একটা সিরিয়া বা অন্যান্য যেই রাষ্ট্রগুলো যেগুলো এই ধরনের তকমা নিয়ে আজকে বিপন্ন হয়ে গেছে, সেই রকম একটি বিপন্ন রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে এই দখলদার ইউনূস। তার এজেন্ডা হচ্ছে এটাই। আমরা তো আর কিছু দেখছি না। গত ১৬ মাসে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ ভালো কিছু দেখেনি। কোনো কিছু, অনেকে হয়তো মনে করেছিল যে তিনি নোবেল লরিয়েট, এত আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সম্মানিত ব্যক্তি, কিছু একটা হবে। আজকে কি হচ্ছে? ব্যবসা নাই, বাণিজ্য নাই, শিক্ষা নাই, মানুষের নিরাপত্তা নাই, শৃঙ্খলা নাই, কিছুই নাই। একটা জঙ্গি মানে উন্মাদনা চলছে, সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রমোট করা হচ্ছে, মসজিদে নামাজ পড়তে গেলে মেরে ফেলা হচ্ছে, মন্দিরে মেরে ফেলা হচ্ছে, রাস্তায় চলতে গিয়ে মরতে হচ্ছে, রেপ করছে। মানে কি অবস্থা! ঝুলন্ত লাশ যেখানে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে। মানে রাষ্ট্র নির্বিকার। এটাকে আপনি কিভাবে একটা সুস্থ স্বাভাবিক বলবেন? তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কই? তার তো কোনো রূপরেখায় কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। বা আমার কথাগুলো বাংলাদেশের মানুষ আজকে মানুষের যে অবস্থা সেটা মানুষ কথা বলতে পারছে না। মানুষ কোনো কথাই বলতে পারছে না। যেখানে কথা বললে গলা চিপে ধরা হচ্ছে। যেখানে বারবার কেন ৩২ নম্বরে আঘাত করা হচ্ছে? কেন ছায়ানটে আঘাত করা হচ্ছে? এটাই তাদের রাজনীতি। কারণ ৩২ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ, ৩২ নম্বর আমার স্বাধীনতা, আমাদের স্বাধীনতার সোপান ৩২ নম্বর, ওইখানে বারবার আঘাত করা হচ্ছে। ছায়ানট হচ্ছে আমাদের সংস্কৃতির তীর্থভূমি, এই ছায়ানটকে আঘাত করা হচ্ছে। এটাই তাদের রাজনীতি। প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের রাজনীতি নয়, এটা ক্ষোভ হইতে পারে ভিন্ন কারণে, কিন্তু রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে ৩২ এবং ছায়ানট, যেখানে বারবার আঘাত করা হচ্ছে। কারণ জানে যে এইখানে আঘাত করলেই হচ্ছে মুক্তিযুদ্ধকে আঘাত করা হবে, তাদের 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 হৃদয়ে রক্তক্ষরণ হবে, এই জন্য বারবার আঘাত করা হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই একটা জিনিস, আমি সুলতান আপনার বলতে চাই, আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে, ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মা বোন আত্মত্যাগ স্বীকার করেছে।
হয়তোবা তার থেকে, ওরা তো 2 লক্ষ মানুষ মেরে ফেলতে চাইছে, আমরা তার থেকেও বেশি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আপনি দেখবেন এই বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াবে, মিরাকেলই ঘুরে দাঁড়াবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। আমরা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছি। জি। আজকে আজকে আপনি জানেন মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এবং সাবেক মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার মারা গেছেন। তার জন্য তার মৃত্যুতে শোক জানাচ্ছি। আহ এটা নিয়ে কিন্তু কোথাও কোনো আলোচনা নাই, কোথাও কোনো এক লাইন শব্দও নাই। খান শওকত। জি, অনেক ধন্যবাদ। আহ, মুক্তিযোদ্ধাদের প্রতি কি পরিমাণ অবমাননা হচ্ছে তা তো আপনার কথায় প্রমাণ হলো। অন্যদিকে দেখেন, আমাদের 6 জন সৈনিক মারা গেলেন জাতিসংঘে দায়িত্ব পালন করতে, যে তারা কিন্তু জাতীয় বীর। আমি 1990 সাল থেকে আমেরিকায় আছি, 35 বছর যাবত এই দেশে আছি। তো আমি এখানে চাকরি করি নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে গত 25 বছর। আমাদের অন সার্ভিসের কোনো অফিসার মারা গেলে তাদের প্রতি রাষ্ট্রীয় শোক জানানো হয়, রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, জননেত্রী শেখ হাসিনা যখন মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন এ ধরনের ঘটনা ঘটলে উনি নিজে যে সে সকল লাশ গ্রহণ করেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় সেভাবে সমাহিত করেছেন এবং রাষ্ট্রীয় শোক পালন হয়েছে। সারা পৃথিবী জেনেছে যে কিভাবে তাদের প্রতি জাতীয় বীর হিসেবে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে সম্মান জানালো। কিন্তু আজকে কি, আজকে যেন এ কেউ একজন মারা গেছে, এদিকে কারো কোনো খেয়ালই নেই। সব খেয়াল এই আপনার ওসমান হাদি, সব খেয়াল এদের দিকে। ইতিহাস এইভাবে বদলানো যায় না। এই ইতিহাসের ফলাফল ভালো হয় না, মানুষ গ্রহণ করবে না। মানুষ ঘুরে দাঁড়িয়েছে। গতকাল একটা দেখছিলাম যে একজন মানুষ বলছে, যদি একজন রিক্সাওয়ালাও দাঁড়ায় এখন নৌকা মার্কা প্রতীক নিয়ে, সে জিতে যাবে। কারণ মানুষের ভালোবাসা এখন আওয়ামী লীগের প্রতি এসেছে, জননেত্রী শেখ হাসিনার প্রতি এসেছে, মহান মুক্তিযুদ্ধের প্রতি এসেছে, বঙ্গবন্ধুর প্রতি এসেছে। এই মিরাকেল শক্তিকে আমরা ইনশাল্লাহ শীঘ্রই কাজে লাগাবো। খালেদ মাহমুদ চৌধুরী, এই যে নির্বাচন এখন পর্যন্ত আপাতত তো মনেই হচ্ছে যে একতরফা নির্বাচনের দিকেই এগুচ্ছে এই সরকার, আওয়ামী লীগকে বাদ দিয়ে। তো আপনাদের পরিকল্পনাটা কি, যদি একটা নির্বাচন হয়েই যায় কি করবেন আপনারা? না, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোন নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। এটা তো আপনি দেখলেন যে, যেটা কথা শওকত মাহমুদ সাহেব বললেন যে বাংলাদেশের আওয়ামী লীগের মানে সমর্থনটা কোন জায়গায় গেছে। মানুষ তো চোখের পানি ফেলছে আওয়ামী লীগ সরকারের জন্য, শেখ হাসিনার নেতৃত্বের জন্য চোখের পানি ফেলছে। এবং যে কথাটা বললেন যে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে, শেখ হাসিনা বীরের বেশে না, শেখ হাসিনা আসবে ফিরে। বাংলাদেশের মানুষ সেই অপেক্ষায় আছে এবং মানুষ হাসবে, মানুষ সেই শান্তির জন্য অপেক্ষায় আছে। কাজে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোন নির্বাচন বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না, গ্রহণযোগ্য হবে না। আপনি তো শক্তি দিয়ে সবকিছু করছেন, 32 নম্বর ভেঙে দিচ্ছেন, স্বাধীনতার ইতিহাস পাল্টে ফেলছেন, একটা সন্ত্রাসীকে রাষ্ট্রমর্যাদা দিচ্ছেন, যেখানে আমাদের ইউএন এর সাহসী যোদ্ধারা তারা পলিথিন পেঁচানো ডেড বডি আসতেছে, তার কোনো খবর নাই, একটা সন্ত্রাসীকে জাতীয় কবির পাশে শুয়াই দিলেন। তো সবই করতে পারেন আপনি, আপনার ক্ষমতা আছে, ক্ষমতা নির্বাচনও করে ফেলতে পারে, সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। এবং এর দায় এই দখলদারকে নিতেই হবে, এই অবৈধ রেজিম তাদেরকে নিতে হবে। কাজেই এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া করে ফেলবে আর আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাব, আমরা রাজনীতিকে হারিয়ে যাব, ব্যাপারটা তাই নয়। আওয়ামী লীগ নাই, ধরেন মানুষ আছে কিন্তু আপনারা তো নাই, আপনাদের তো কোনো অ্যাক্টিভিটি নাই, আপনাদের কোনো কার্যক্রম নাই। আমাদের যদি কার্যক্রম না থাকে সুলতানা, তাহলে এই যে আমার ভাই বলল যে মানুষের সমর্থন, কেন আওয়ামী লীগ তো দেশের সৃষ্টির নেতৃত্ব দেওয়া দল, আমরা থাকবো না কেন? আমরা তো মানুষের হৃদয়ের মধ্যে আছি। ইউনূস সরকার দেশ চালাতে পারছে না, তার ব্যর্থতা কি আপনার সফলতা? নো, আমাদের তো অতীত ইতিহাস আছে, ইউনূসের তো কোনো ইতিহাস নাই, তার তো কোথাও কোনো শান্তি স্থাপনের কোনো ভূমিকা রাখে নাই, যেখানে তারপরে তাকে দেওয়া হয়েছে, কেন তাকে প্রমোট করা হয়েছে,
যেই কারণে হাদিকে প্রমোট করে হত্যা করা হয়েছে, একই কারণে ইউনূসকে প্রমোট করা হয়েছে বাংলাদেশকে হত্যা করার জন্য। আর আওয়ামী লীগের তো দীর্ঘ ৭৫ বছরের ইতিহাস আছে। এই ইতিহাস মানুষ জানে না, মানুষ কি ভুলে যাবে? কবি শামসুর রহমানের কথা, শামসুল হকের কথা বলতে, আমি কি তেমন সন্তান? আমি কি ভুলে যাব সবকিছু? তাকে বাংলাদেশের মানুষ ৩০ লক্ষের রক্তধারায় জন্ম হয়নি, তারা কেন ভুলে যাবে? তার শেকড়কে কখনো কেউ ভুলে যেতে পারে? আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানুষের শেকড়। আওয়ামী লীগ তো পরীক্ষিত একটা রাজনৈতিক দল, বারবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা তো পিছনের দরজা দিয়ে কখনো মানুষের ঘাড়ে চেপে বসি নাই। কাজেই আপনি যেটা বলছেন যে আমরা নাই কোথায়? আমরা সব জায়গায় আছি। আপনার হৃদয়ে যদি আমি অবস্থান করি, তাহলে এখান থেকে কে কেড়ে নিবে বলেন আমাকে? খান শওকত, আপনারা কি সন্তুষ্ট যেই কার্যক্রম আওয়ামী লীগ চালাচ্ছে? হ্যাঁ, আপনাদের কাছে কি মনে হয়, কোন পরিকল্পনা কি আপনাদের কাছে দৃশ্যমান আছে? শোনেন, সত্য শুধু ওইটুকু নয় যতটুকু শুধু চোখে দেখা যায়, দৃষ্টিসীমার ওপারেও সত্য লুকিয়ে থাকে। আপনারা বুঝতে পারছেন না আওয়ামী লীগ কি করছে। আওয়ামী লীগ বসে নেই, আমার নেত্রী বসে নেই, উনার নির্ঘুম দিন যাচ্ছে। প্রতিটা নেতা কর্মীরা প্রতিটা জেলায় জেলায় প্রবাসে সবখানে উনি কথা বলছেন, বিভিন্ন রাষ্ট্রের সাথে কথা বলছেন, বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থার সাথে কথা বলছেন। উনি কিন্তু বসে নেই, উনার সৈনিকরাও বসে নেই। কিন্তু আপনাদের কাছে সেটা দৃশ্যমান হতে একটু সময় লাগবে। এটা একটা পলিসি। তবে দেখুন, এই যে সময়টায় ডক্টর ইউনূস নির্বাচন ঘোষণা করলেন, এবং তার পরপর এবং তার কিছুদিন আগে পরের ঘটনা, অজিত দোভালের সাথে আপনার খলিলুর রহমানের সাথে আমাদের উপদেষ্টার ওনার দিল্লির মিটিং হলো। এরপর আপনি আসেন কাতারের দোহাতে যে মিটিংটা হলো। এরপর আপনি ঢাকায় দেখেন জার্মান রাষ্ট্রদূত বললেন আমরা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চাই। ঢাকায় জাতিসংঘের বিশেষ দূত বললেন আমরা চাই বাংলাদেশে নিবন্ধিত সকল দলের অংশগ্রহণের একটি গ্রহণযোগ্য নির্বাচন। আপনারা দেখেন ব্রিটিশ হাই কমিশনার বললেন বাংলাদেশে ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন মাস্ট। আপনারা দেখেন ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত বললেন শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন আমরা সমর্থন করি।